আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলার পর ইউক্রেনে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার মধ্য রাশিয়ার ওই শহরে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এর পরদিন প্রতিশোধের হুঁশিয়ারি দেন পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত একটি সরকারি বৈঠকে পুতিন বলেন, যারা যেভাবেই রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে তার জন্য অনুতাপ করবে। শনিবারের ড্রোন হামলাটি চালানো হয় কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায়। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলা বেড়েছে। কাজান তার সর্বশেষ উদাহরণ। যদিও এই হামলায় জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলায় জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন। এছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনা হামলায় চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের আরও ভূখণ্ড নিজেদের দখলে নিল রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলের লোজোভা ও ক্রাসনোই গ্রাম স্বাধীন করেছে। ক্রাসনোই গ্রামটি গুরুত্বপূর্ণ খুরাখভ শহরের কাছাকাছি অবস্থিত। শহরটি প্রায় পুরোটাই ঘেরাও করে রেখেছে রুশ সেনারা। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের পুরোটাই দখল করতে চাইছে মস্কো। এর আগে খুরাখভ দখলে নিতে পারলে তাদের জন্য বড় সুবিধা হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে অগ্রগতি পাওয়ার জন্য সাম্প্রতিক মাসগুলোতে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে চাইছে তারা। গাজা উপত্যকায় রবিবার দখলদার সেনাদের ওপর বেশ কিছু হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। উপত্যকার প্রধান মুক্তিকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধারা এদিন বেশ কিছু ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দখলদার বাহিনী যখন হাসপাতাল ও নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোর উপর হামলার গতি বাড়িয়েছে, এর জবাবে প্রতিরোধ যোদ্ধারাও হামলার পরিমাণ বাড়াচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রবিবার তাদের যোদ্ধারা জাবালিয়া উদ্বাস্তু শিবির এলাকায় বেশ কিছু সেনাকে হত্যা করেছে। টেলিগ্রাম চ্যানেলে সংগঠনটি জানিয়েছে, জাবালিয়া ক্যাম্পের পশ্চিম দিকে ৯ সদস্যের একটি সেনা দলের ওপর টিপিজি এন্টি পার্সোনাল মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। সেনা দলটি একটি বাড়িতে প্রবেশ করলে তাদের ঘিরে ধরে যোদ্ধারা। এরপর বাড়িটিতে হামলা চালানো হয়। হামলায় সেনাদের সবাই নিহত ও আহত হয়েছে। জাবালিয়া শিবিরের মধ্যবর্তী আবু ইল ইশ সড়কে এক ইসরায়েলি সেনা অফিসারকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। আল কাসাম জানিয়েছে, পৃথক আরেকটি অভিযানে জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি আর্মির একটি পার্সোনাল ক্যারিয়ার ধ্বংস করেছে যোদ্ধারা। সেখানে আগে থেকে বিস্ফোরক পুঁতে রেখেছিল যোদ্ধারা। ইসরায়েলি সাজোয়া যানটি ঘটনাস্থলে আসা মাত্র বিস্ফোরণ ঘটানো হয়। বেইত লাহিয়ার পশ্চিম দিকে প্রতিরোধ যোদ্ধারা আরেকটি ইসরায়েলি পার্সোনাল ক্যারিয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাস জানিয়েছে, কমান্ডো অ্যাকশন ডিভাইস দিয়ে যানটিকে পুড়িয়ে দেওয়া হয়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসবাট বেইত হানুন এলাকায় একটি ইসরায়েলি সেনাদের যানবাহনের উপর হামলা চালিয়েছে। সেনারা এলাকাটির দিকে অগ্রসর হতে চাইলে এই হামলা হয়। এছাড়া জাবালিয়া এলাকায় বেসামরিক প্রশাসন ভবনের কাছে সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে তারা। মধ্য গাজায় শহীদ ওমর আল কাসিম ব্রিগেড ও সালাউদ্দিন ব্রিগেড নেতজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উপর হামলা চালিয়েছে। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় নিরাপদ জোন ঘোষিত জায়গায় বোমা হামলা চালিয়েছে তারা। এর ফলে তাঁবুতে আগুন ধরে যায়। ওই হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে একদিনে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। গ্রেপ্তার হতে পারেন এমন আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেক পসপলিটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত, সেগুলোকে বলা হয় আউশউইটস।
পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি আউশউইটস রয়েছে। পোল্যান্ডের আউশউইটসগুলোতে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। প্রতি বছর জানুয়ারি মাসে আউশউইটস মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ৮০তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছি, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। তিনি বলেন, আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর তেহরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ বেছে নেয় তাহলে প্রক্সি বাহিনীর প্রয়োজন হবে না। তেহরানের সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেছেন। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার 1 বছর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 সপ্তাহ পর খামেনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যের সশস্ত্র এসব গোষ্ঠী ইরান সমর্থিত এবং ওই অঞ্চলে ইরানের প্রতিরোধ অক্ষ হিসেবে পরিচিত। খামেনি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেনের লড়াই করেছে কারণ তাদের বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করছে কারণ বিশ্বাসের শক্তি তাদের যুদ্ধে মাঠে টেনে আনে। হামাস ও ইসলামিক জিহাদ লড়াই করছে কারণ বিশ্বাসী তাদের তা করতে বাধ্য করছে। তারা আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, আমেরিকানরা বলেন ইরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল। তিনি বলেন, আমরা যদি পদক্ষেপ নিতে চাই তাহলে আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিদ্যুৎ গতির হামলার মুখে রাজধানী দামেস্কের পতন ঘটে। এর মধ্য দিয়ে সিরিয়ায় তেহরানের মিত্র বাশার আল আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটেছে। খামেনি সিরিয়ার শক্তিশালী সম্মানিত একটি গোষ্ঠীর উত্থানের বিষয়ে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, দেশটির যুবকদের হারানোর কিছু নেই। তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়, স্কুল, ঘরবাড়ি, রাস্তাঘাট এবং জীবন অনিরাপদ, তার কি করা উচিত? যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা করেছে এবং যারা এটি বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে তাকে শক্তি নিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে দাঁড়াতে হবে এবং সৃষ্টিকর্তা চাইলে তারা জয়ী হবেন। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পরিবারের সাথে নাম এসেছে তার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। টিউলিপকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এই খবরটি সামনে আসে রবিবার। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনা পরিবার ও তার মন্ত্রীরা। সানডে টাইমস বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর গত বৃহস্পতিবার পিইটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল।
মূলত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ। দেশজুড়ে অভিযান চালিয়ে 20,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে 20,159 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 11,302 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 5,652 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,205 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। একই সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 1,861 জন। তাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেপ্তারকৃতদের 65% ইথিওপিয়ান, 33% ইয়েমেনি এবং অন্যান্য দেশের 2% নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও 112 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।